সব্যসাচী ভট্টাচার্যের লেখা গল্প স্বীকৃতি। এত রাত হয়ে গেল, বৌমার এখনও বাড়ি ফেরার সময় হলো না। এবার তোকে একটু শক্ত হতে হবে খোকা। কিসের এমন চাকরি যে বাড়ির বউ রাত্রি 9টার সময়ও বাড়ির বাইরে থাকে? আমাদের রায়বাড়ির একটা সম্মান আছে সমাজে, সেটা নিয়ে তোর বউ ছিনিমিনি খেলবে, এটা কিন্তু আমি মেনে নেব না। বেশ রেগেই কথাগুলো বললেন মৃণালিনী রায়, বাবিনের মা, ঐশিকার শাশুড়ি এবং রায়বাড়ির বর্তমান কর্ত্রী। কর্তা সুধাংশুবাবু নিপাট ভালো মানুষ, রিটায়ার্ড ব্যাংক অফিসার। তবে সংসারের সাথে পাঁচে উনি খুব একটা থাকেন না, লেখালেখি করতে ভালোবাসেন। বেশ বড় বড় পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে, নিজের কিছু বইও প্রকাশিত হয়েছে। মোটের উপর সাহিত্যিক মহলে তার ভালোই নাম ডাক। তবে মৃণালিনী দেবী দাপুটে মহিলা, বলা ভালো তার দাপটেই রায়বাড়ির আভিজাত্য আর বনেদিয়ানা এখনও বেঁচে আছে। বাবিন আর ঐশিকা দুজনেই তথ্য প্রযুক্তি অফিসে কর্মরত। আগে দুজনে একই অফিসে কাজ করত। সেখান থেকেই আলাপ, প্রেম আর বিয়ে। যদিও ছেলের এই নিজেই পাত্রে নির্বাচন মৃণালিনী দেবীর মোটেই পছন্দ ছিল না, তবে উনি খুবই বিচক্ষণ, তাই ছেলের উপর নিজের মতামত চাপিয়ে দেননি। হাবে ভাবে ঐশিকাকে প্রায় সবসময় বুঝিয়ে দেন যে এই সংসারে মৃণালিনী দেবীর কথাই শেষ কথা। কিছুদিন হলো ঐশিকা অন্য একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, সেই নিয়েও আপত্তি ছিল মৃণালিনী দেবীর। তবে বাবিন তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছে যাতে সে বাধা না দেয়। কদিন ধরেই ঐশিকার বাড়ি ফিরতে বেশ দেরি হচ্ছে। কিছু জিজ্ঞেস করলেই বলে অফিসের কাজের চাপ, কিন্তু আজকে রাত 9টা বেজে গেছে, এখনও বাড়ি ফেরার নাম নেই তার। মৃণালিনী দেবী তার ছেলেকে স্পষ্টই জানিয়ে দিলেন যে বাড়ির বউয়ের এত রাত করে বাড়ি ফেরা তিনি মোটেই মেনে নেবেন না। একটু পরেই কলিং বেলের আওয়াজ আর সাথে ঐশিকার প্রবেশ। বাবিন কিছু বলার আগেই রাগত কণ্ঠে মৃণালিনী দেবী বলে উঠলেন, শোনো বৌমা, আমাদের সংসারে বাড়ির বউ রাত 9টার পর বাড়ি ফিরবে এটা আমি মেনে নেব না। দরকার হলে চাকরি ছেড়ে দেবে। রায়বাড়ির বউয়ের রাত বিরেতে বাড়ি ফেরা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মা, আসলে অফিসে একটা ক্লায়েন্ট ভিজিট চলছিল, তাই কদিন খুব চাপে ছিলাম। তবে এরপর আবার আগের মতোই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো মা, মৃণালিনী দেবীকে জানালেন ঐশিকা। তবে মা, একটা অনুমতি চাইবো তোমার কাছে। অনেক দিন বাবা মার কাছে যাই না, ওনাদের শরীরটাও ভালো নেই। আমি কিছুদিন ওনাদের কাছে গিয়ে থাকতে চাই। এই সপ্তাহখানেক থেকেই আবার চলে আসব। বেশ, বাবা মার কাছে যাওয়ার ব্যাপারে আমি বাধা দেব না, তবে 1 সপ্তাহটা যেন 1 সপ্তাহ থেকে তার বেশি না হয়। বাবিন, তুই কাল সকালে বৌমাকে বাপের বাড়ি দিয়ে আসবি, আর ওনাদের জন্য মিষ্টি নিয়ে যেতে ভুলিস না। আমি আধ ঘন্টার মধ্যে রাতের খাবার দিচ্ছি, আমাকে যেন অপেক্ষা করতে না হয়। রাত 1টা বাজে। আজ কিছুতেই ঘুম আসছে না মৃণালিনী রায়ের। অতীতের স্মৃতিগুলো হঠাৎ করেই আজ মনের মধ্যে কেমন ঝড় তুলছে। সেই ছোট্ট মিনু, বাবার হাতে হাত রেখে স্কুলে যেত, সেই গ্রামের পথ দিয়ে হেঁটে যাওয়া, স্কুলের ক্লাস, টিফিনে বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া। আজকে খুব মনে পড়ছে সেই সব দিনগুলির কথা। ছোট থেকে কবিতা, গল্পের নেশা ছিল মিনুর। একটু একটু করে লিখে তার বাবাকে দেখাতো, দেখো তো বাবা, কেমন হয়েছে গল্পটা। গ্রামের অনুষ্ঠানে নিজের হাতে লেখা কবিতার গল্প শুনিয়ে সে হাততালিগুলোর আওয়াজ আজও তার কানে বাজে। উচ্চ মাধ্যমিকের পরে কলকাতার কলেজে বাংলা নিয়ে ভর্তি হলো সে। সেখানেও নিজের লেখার গুণে কলেজের ম্যাগাজিনে প্রত্যেক বছর তার লেখা ছাপা হয়েছে। এছাড়া নানা রকম বিতর্ক প্রতিযোগিতাতেও মিনুকে টক্কর দেওয়া কিন্তু একেবারেই সহজ ছিল না। ক্ষুরোধার যুক্তি আর বলার নিপুণতা খুব অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল মিনুকে। কিন্তু এসবের মাঝে হঠাৎই তার বিয়ে ঠিক হয়ে যায়। তার কলেজের প্রিন্সিপাল অমলেশবাবু নিজের একমাত্র ছেলে সুধাংশুর সাথে মিনুর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন মিনুর বাবার কাছে। বিয়েটাও হয় খুব তাড়াতাড়ি। আর তারপরেই, বৌদি, ও বৌদি, অনেক বেলা হলো তো, তোমার কি শরীর খারাপ নাকি? তুমি তো এত বেলা অবধি বিছানায় থাকো না। মালতীর মায়ের ডাকে ঘুম ভেঙে যায় মৃণালিনী দেবীর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 7:30 বাজে। আজকে অনেক দেরি হয়ে গেছে। রোজ সকাল 6টায় উঠে স্নান পুজো করে তারপর রান্নাঘরে যাওয়া।
গত 30 বছর ধরে এটাই মৃণালিনীর দৈনিক রুটিন। কালকে হঠাৎ যে কেন পুরনো দিনের কথাগুলো এত মনে পড়ছিল। সেদিনকার মিনু আর আজকের মৃণালিনী দুটোই আলাদা মানুষ, তাই পুরনো স্মৃতি ঘেঁটে কোনো লাভ নেই। আজকে আবার বিকেলের ফ্লাইটে সুধাংশুবাবু দিল্লি যাবেন। ওখানে এক সাহিত্য একাডেমি থেকে তাকে পুরস্কৃত করা হবে। এরকম অনেক পুরস্কার তাদের বসার ঘরে সাজানো আছে। সেগুলোর দিকে মাঝে মাঝে তাকায় মৃণালিনী, আর ধুলো পড়ে গেলে মুছে আবার সাজিয়ে রাখে। এগুলো তার স্বামীর সম্মান। কত গুণী মানুষ তার স্বামী। এই পুরস্কারগুলোর দিকে তাকিয়ে কোথাও যেন একটা অন্যরকম অনুভূতি হয় তার। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। বাবিন অফিসে বেরোবে, বৌমা বাপের বাড়িতে। যদিও 1 সপ্তাহের জন্য গেছিল, কিন্তু তার বাবার শরীরটা হঠাৎ খারাপ হওয়াতে এখন তাকে সেখানেই থাকতে হচ্ছে। তাই রান্নাবান্নার দায়িত্ব এখন মৃণালিনী দেবীর। সামনেই আবার দুর্গাপুজো, তার আয়োজন বাকি। ঐশিকার উপর মুখে যতই রাগ দেখান মৃণালিনী, তিনি জানেন মেয়েটা খুব কাজের। ও থাকলে তাকে এত চিন্তা করতে হতো না। একা হাতেই পুজোর বাজার সব সামলে নিতে পারত। কিন্তু এখন বেয়াই মশাই অসুস্থ। এই সময় তাকে ছেড়ে পুজোর বাজার করার কথা বৌমাকে বলা যায় না। দেখা যাক, বেয়াই মশাই সুস্থ হলে বরং এসব ভাবা যাবে। সুধাংশু আজকে দিল্লি যাবে। বাবিনও আজকাল বেশ রাত করেই ফেরে। এই সময়টা খুব একা লাগে মৃণালিনীর। সে খুব একটা টিভি দেখা পছন্দ করে না। মাঝে মাঝে কিছু গল্প উপন্যাসের পাতা উল্টে পাল্টে দেখে ঠিকই, কিন্তু আজকাল যেন তাতে উৎসাহও হারিয়ে ফেলেছে। আজ বহুদিন পর একটা ইচ্ছে হলো মৃণালিনী দেবীর। 30 বছর আগে যে জিনিসটার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছিল, ছাদের চিলে কোঠার কোণে একটা পুরনো ট্যাঙ্কে স্থান হয়েছিল যার, আজ এই 30 বছর পর তাকে দেখতে খুব ইচ্ছে করছে। তার স্পর্শ পেতে, তাকে অনুভব করতে খুব ইচ্ছে করছে। সুধাংশুবাবু এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর মৃণালিনী দেবী আস্তে আস্তে ছাদে উঠলেন। ছাদে তিনি প্রায় রোজই ওঠেন, কিন্তু আজ অনেক দিন পর আবার চিলেকোঠার ঘরটায় ঢুকলেন। বড্ড ধুলো পড়েছে চারদিকে। মালতীর মাকে দিয়ে পরিষ্কার করাতে হবে এবার। ওই তো সেই ট্রাঙ্ক। ঘরের কোণে পড়ে থাকা ট্রাঙ্কটির দিকে তাকিয়ে নিজের মনেই হেসে উঠলেন মৃণালিনী। সেই 30 বছর আগে এই ট্রাঙ্কের ভেতরেই দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল একজনের। মৃত্যু হয়েছিল 25 বছরের সেই সদা হাস্যময়ী মিনুর। আর জন্ম হয়েছিল আজকের কাঠিন্য ঘেরা প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মৃণালিনী রায়ের। ধুলোর আস্তরণটা মুছে ট্রাঙ্কটা খুলল সে। কিন্তু এ কি? এখানেই তো ছিল তার সেই অমূল্য সম্পদ। কোথায় সেটা? 30 বছর আগে এই ট্রাঙ্কের ভিতরেই তো রেখে দিয়েছিল তাকে, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়। এত বছরে একটা দিনও এমন যায়নি যেদিন তার সেই লুকিয়ে রাখা সম্পদের জন্য তার মন কাঁদেনি। তাই তো সে দুঃখ আর কান্নাকে চেপে রাখতে আরও কঠিন হয়েছে। সকলের কাছে নিজেকে প্রমাণ করেছে এক কঠোর দয়ামায়াহীন নারী হিসেবে। কিন্তু সেই কাঠিন্যের মধ্যে লুকিয়ে থাকা দুঃখ আর কান্নাকে কেউ বোঝেনি, এমনকি তার নিজের সন্তানও না। কিন্তু অন্তত এইটুকু আশা ছিল যে তার সেই অমূল্য সম্পদ তার সামনে না থাকলেও এই বাড়ির এক কোণে আছে। কিন্তু আজকে ট্রাঙ্ক খুলে যখন সে দেখল তার সেই লুকিয়ে রাখা প্রাণভোমরাটাই নেই, এক প্রবল হতাশার যন্ত্রণায় আর্তনাদ করে উঠল মৃণালিনী দেবী। এক বিশাল শূন্যতায় ঘিরে ধরল তাকে। এক লহমায় মনে হলো তার সবটা যেন শেষ হয়ে গেল। কতক্ষণ এভাবে বসেছিল জানেন না। কলিং বেলের আওয়াজ শুনে তার ঘোর কাটল। বাবিন অফিস থেকে ফিরেছে। মাকে এরম অবস্থায় দেখে বাবিন প্রশ্ন করল, কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু না বাবা, তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। এমন সময় ফোন বেজে ওঠে মৃণালিনী দেবীর। ঐশিকা ফোন করেছে। হ্যাঁ বৌমা, বলো, তোমার বাবা কেমন আছেন? কি বললে, পুরস্কার? বাহ, এ তো খুব ভালো খবর। বাবিনকে জানিয়েছ? বাবিনের বাবাও তো আজকে দিল্লি গেছে কোনো এক সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে। কালকে ফিরবেন। তোমার অনুষ্ঠান সামনের বৃহস্পতিবার, মানে মহালয়ার দিন? বাহ, খুব ভালো। তোমার কর্মক্ষেত্রে তুমি ভালো কাজের জন্য পুরস্কার পাচ্ছ। এ তো আনন্দের বিষয়। আমি? হাসালে বৌমা। আমি তোমার অনুষ্ঠানে গিয়ে কি করব? আমি আর এসবের কি বুঝি।
তোমার শ্বশুরমশাই আর বাবিন অবশ্যই যাবেন। এ তোমার কেমন জেদ বৌমা? তুমি জানো যে আমি এক কথা বেশিবার বলা পছন্দ করি না। আমার শুভকামনা তোমার সাথে অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের অফিসের অনুষ্ঠানে আমার যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তুমি সেই একই অযৌক্তিক দাবি করছো। আচ্ছা বেশ, আমি চেষ্টা করব যাওয়ার। এখন রাখলাম, সাবধানে থেকো। ভারী অদ্ভুত মেয়ে এই ঐশিকা। মৃণালিনী দেবী কিন্তু সেরকম খোলামেলাভাবে কোনোদিনই ওর সাথে মেশেনি, বরং এক গাম্ভীর্য আর কাঠিন্য বজায় রেখেছে সবসময়। কিন্তু মেয়েটা যেন কোনো এক বন্ধনে বাঁধতে চাইছে তাকে। কিন্তু এই বয়সে সে কোনো নতুন বন্ধনে আর বাঁধা পড়তে চায় না। একটা বন্ধন ছিল ওই 30 বছর পুরনো ট্র্যাঙ্কটার সঙ্গে, আজ সেটাও শেষ হয়ে গেছে। মেয়েটা এক অদ্ভুত জেদ ধরেছে। তাদের অফিসের অনুষ্ঠানে সে পুরস্কার পাবে, বাড়ির সকলকে সেখানে যেতেই হবে। মৃণালিনী দেবী কি করে বোঝাবে যে এইসব অনুষ্ঠানে যেতে তার ভালো লাগে না? এইসব অনুষ্ঠানে গেলে অতীতের সেই মুহূর্তগুলো তাকে বারবার দংশন করতে থাকে। কি করে বোঝাবে যে এই হাততালি, এই স্টেজ বারবার তাকে ফিরিয়ে নিয়ে যায় 30 বছর আগের সেই মুহূর্তগুলোই? আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ বৌমা, শুনলাম তোমার লেখা কোনো গল্প নাকি প্রভাতী পত্রিকায় প্রকাশিত হবে। ওখানকার সম্পাদক অরুণবাবু আমার বিশেষ বন্ধু, তার থেকেই শুনলাম। হ্যাঁ বাবা, আমি আপনাদের আজকেই জানাতাম আমার গল্পটা নির্বাচিত হয়েছে ওদের পত্রিকায় প্রকাশনার জন্য। আপনি তো জানেন বাবা, প্রভাতী পত্রিকায় নির্বাচিত হওয়া এক বিশাল সাফল্য। অনেক বড় বড় লেখক লেখিকা এই প্রভাতী পত্রিকা থেকেই তাদের কাজ শুরু করেছিলেন। আজকে আমার খুব আনন্দের দিন বাবা। বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি রায়বাড়ির পুত্রবধূ। আমি অমলেশ রায় চাই না এই বাড়ির বউ পত্রিকায় লেখা প্রকাশ করে বেড়াক। ঘরের বউ ঘর সামলাবে, এটাই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমি জানি যে কলেজে তুমি নানা রকম সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলে এবং প্রিন্সিপাল হওয়ার কারণে সেই সময় তোমাকে আমি উৎসাহিত করেছি। কিন্তু এখন পরিস্থিতি অন্য। তুমি আমার বাড়ির বউ, তাই আমি চাই না যে বাড়ির কাজ ছাড়া অন্য কিছুর সাথে তোমার যোগাযোগ থাকুক। আর একটা কথা, সুধাংশুও লেখালেখি করে, যদিও এখনও কোনো বড় জায়গায় ওর লেখা প্রকাশিত হয়নি। তাই আমি চাই না আমার ছেলে কোনো হীনমন্যতা নিয়ে বাঁচুক। তার বইয়ের লেখা তার থেকে বেশি প্রশংসিত হচ্ছে, এটা তার আত্মসম্মানের পক্ষে যথেষ্ট অপমানজনক। তাই আমি আজ থেকে চাই যে তুমি তোমার এই লেখিকা সত্তাকে বিসর্জন দিয়ে শুধু সুধাংশু রায়ের স্ত্রী আর রায়বাড়ির পুত্রবধূ এই পরিচয় নিয়েই বেঁচে থাকো। এক মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল মিনুর। সারা শরীরটা যেন অবশ হয়ে এসেছিল। এ কি বলছেন বাবা? যে মানুষটা কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে স্টেজে উঠে তাকে অভিবাদন জানাতো, বিয়ের আগে যে মানুষটা মিনুর বাবার হাত ধরে বলেছিল মিনু আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে, ওর সমস্ত ইচ্ছেকে আমরা সবসময় সম্মান করব, সেই মানুষটার এই রূপ দেখে হতবাক হয়ে গেছিল মিনু। তার স্বামীর সমর্থনও সে পায়নি। সুধাংশু মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু মেকি পৌরুষকে বাদ দিয়ে সেদিন স্ত্রীর সমর্থনে কথা বলার ইচ্ছে বা সাহস কোনোটাই দেখাননি। তারপর কেটে গেছে 30 বছর। একটু একটু করে নিজেকে পাল্টে ফেলেছে মিনু। মরে গেছে মিনু। আজ সে শুধুই মৃণালিনী। নমস্কার। আজকের এই সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বৌমাকে বেশ ভালো লাগছে আজকে। শেষ অবধি অনুষ্ঠানে এসেছে মৃণালিনী। বৌমার অনুরোধ ফেলতে পারেনি। আজ এত বছর পর আবার সেই স্টেজ, আলো, হাততালি। বৌমা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বেশ ভালোই সামলাচ্ছে। 25 বছরের ঐশিকার মধ্যে সেই 25 বছরের মিনুকে যেন কোথাও খুঁজে পাচ্ছে মৃণালিনী। আপনারা সকলে জানেন আমরা প্রত্যেক বছর এই দিনটাকে একটু বিশেষভাবে পালন করি। মহালয়া মানে দেবীপক্ষের শুরু। তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে আমরা সমাজের কোনো বিশেষ নারীকে সম্মান প্রদান করে থাকি। কারণ আমরা মনে করি প্রত্যেক মেয়ের মধ্যে মা দুর্গা আছেন। তাই গৃহবধূ হোক বা চাকুরিরতা, খেলোয়াড় হোক বা সবজি বিক্রেতা, যে কোনো নারী সমাজে অনন্য সাধারণ। আর প্রত্যেক বছর তাদের মধ্যেই কাউকে সম্মান জানিয়ে আমরা নিজেরা গর্বিত অনুভব করি। আজ আমরা সেরকম একজন মানুষকেই সম্মান জানাবো।
তার নাম হয়তো আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন। তার লেখা গল্প সাম্প্রতিককালে খুব আলোড়ন ফেলেছে। গল্পের নাম আর লেখিকার নাম বললেই আপনারা তাকে চিনতে পারবেন জানি, কিন্তু সেটা বলার আগে আমি তার ব্যাপারে কিছু বলতে চাই। দর্শক আসনে বসা মৃণালিনী বেশ অবাক হলো। বৌমা তো বলেছিল সে পুরস্কার পাবে, কিন্তু এখানে তো অন্য কাউকে পুরস্কার দেওয়ার কথা বলা হচ্ছে। আজ আমি আপনাদের সকলের কাছে একটা মেয়ের গল্প বলবো। সদা হাস্যময়, প্রাণচঞ্চল একটা মেয়ে, যার লেখার শৈলী অনেক বড় বড় লেখকের কাছেও ঈর্ষণীয়, যার যুক্তি আর বাচন ক্ষমতার যে কোনো তর্ক প্রতিযোগিতায় অনায়াসেই এনে দিত প্রথম পুরস্কার। বিয়ের পর সেই মেয়েকেই বলা হয় তার সমস্ত ইচ্ছে স্বপ্নকে বিসর্জন দিয়ে শুধু সংসারের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে। আপনারাই বলুন, সেই মেয়েটার মনের অবস্থা তখন কীরকম হতে পারে? আমাদের আজকের গল্পের নায়িকার জীবনেও কিন্তু সেরকমই একটা ঝড় বয়ে গেছিল, আজ থেকে 30 বছর আগে। তার সমস্ত স্বপ্নকে গলা টিপে শুধু বনেদি বাড়ির বউয়ের পরিচয় চাপিয়ে দেওয়া হলো তার উপরে। ওই প্রাণচঞ্চল মেয়েটির মৃত্যু ঘটল, আর জন্ম নিল এক কঠিন নারী। এ কার কথা বলছে ঐশিকা? হে ঈশ্বর, এ কি পরিস্থিতিতে ফেললে আমাকে! বৌমা যে ঘটনা বলছে সেটা তো কোনো গল্প না, সেটা তো আমার নিজের কাহিনী। তবে কি বৌমা? সেটা কিভাবে সম্ভব? সেই 30 বছর আগের ঘটনা জানা তো বৌমার পক্ষে সম্ভব না। বাতানুকূল সভাঘরে বসেও ঘামতে লাগলেন মৃণালিনী দেবী। তিনি শুনতে পেলেন ঐশিকা স্টেজে ঘোষণা করছে, আপনাদের সকলের উত্তেজনা আর বাড়াবো না। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় গল্প হারিয়ে যাওয়া মেয়েবেলার লেখিকা মিনুকেই আমরা সম্মানিত করব আজ। তবে মজার কথা হলো, উনি নিজেও কিন্তু জানেন না উনি আজকে পুরস্কৃত হবেন। জানলে উনি আজকের এই অনুষ্ঠানে আসতেন না। তাই এই সত্যিটা আমাকে তার কাছ থেকে গোপন করতে হয়েছে। আমি খুব আনন্দের সাথে সভামঞ্চে ডেকে নিচ্ছি হারিয়ে যাওয়া মেয়েবেলা গল্পের লেখিকা মিনু ওরফে মৃণালিনী রায়কে। এসো মা, 30 বছর আগে যে দিনটা তোমার দেখার কথা ছিল, আজ সেই দিনটা উপস্থিত। এসো মা, জানি মাঝখানে অনেক মূল্যবান সময় তোমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু আজকে ফিরে পাওয়ার দিন। এসো মা, মঞ্চে উঠে এসো। ওদিকে দর্শক আসনে হতবাক চিত্তে তাকিয়ে মৃণালিনী। এটা কি সত্যি? কিন্তু সে তো কোনো গল্প প্রকাশ করেনি। হ্যাঁ, তার সেই ডায়েরিতে হারিয়ে যাওয়া মেয়েবেলা গল্পটা লিখেছিল এবং এক প্রকাশকের সাথে কথাও হয়েছিল, কিন্তু সে তো 30 বছর আগে। কিন্তু তারপর তো সেই ডায়েরি ট্যাঙ্কে রেখে ছাদের চিলেকোঠার এক কোণে তার সমস্ত স্বপ্নকে চাপা দিয়ে সে এসেছিল। তবে কি সেই ডায়েরি বৌমার হাতেই এসে পড়েছিল? সেই কারণেই সেদিন সে তার ডায়েরিটা খুঁজে পায়নি ট্যাঙ্কে। তার সে অমূল্য সম্পদ হারিয়ে গেছে ভেবে এক চরম হতাশা গ্রাস করেছিল তাকে। তবে কি সেটা বৌমার হাতেই? এসো মা, আর অপেক্ষা না, অনেক বছর অপেক্ষা করেছ, এবার তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও। মৃণালিনী তাকালো সুধাংশুর দিকে। সুধাংশু চোখের পাতা ভিজে। যাও মিনু, সেদিন বাবার কথার প্রতিবাদ আমি করতে পারিনি, হয়তো চাইনি আমার থেকে বেশি তোমার খ্যাতি হোক। আর তারপর একটু একটু করে তোমার স্বপ্নগুলো যে মরে গেছে এই 30 বছরে, সেটার দিকে আমি গুরুত্বও দেইনি। কিন্তু আজ বৌমা আমার চোখ খুলে দিয়েছে। যাও মিনু, ইউ ডিজার্ভ ইট। এক অনাবিল আনন্দের অশ্রুধারা বেয়ে চলেছে তার দু চোখ দিয়ে। সে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। এই তো দেখতে পাচ্ছে তার বন্ধু সুধা, হৈমন্তী, নীলিমাকে। সবাই হাততালি দিচ্ছে। যা মিনু যা, দেখ তুই আবার প্রথম হয়েছিস। যা মিনু যা। তার বাংলা শিক্ষক অমলেন্দুবাবু তার মাথায় হাত রেখে বলছে, যা মা, তুই আজকেও আমার মুখ রেখেছিস। মঞ্চে উঠে দাঁড়ালো মৃণালিনী। অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন আর হাতে তুলে দিলেন সম্মানপত্র। আজ সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে মৃণালিনীর। এবার আমরা মৃণালিনী দেবীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইকটা মৃণালিনীর হাতে এগিয়ে দিল ঐশিকা। কিছু বলো মা, সবাই তোমার থেকে কিছু শুনতে চায়। এককালের অন্যতম সুবক্তা মৃণালিনী আজ কিন্তু কোনো কথাই মুখে আসছে না। আমার আজকে নিজেকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে মিনু বহু বছর আগেই নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিল,
আজ সেই মিনুকে যে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আমি আজকে তার কথা বলবো। আমার পুত্রবধূ ঐশিকা, আমার এই স্বপ্ন উড়ানের কাণ্ডারি আমার এই ঐশিকা। আমি অনেক সময় ওকে মিথ্যে বকাবকি করেছি, রাগ করেছি ওর উপর। আসলে নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণায় আমি যেন কোথাও নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই আরেকটি মেয়ে তার ইচ্ছে মতো চাকরি করছে, স্বপ্নের পিছনে দৌড়চ্ছে, এটা বোধহয় আমি মেনে নিতে পারিনি। আমি বৌমাকে সত্যিই স্নেহ করি, ওর জন্য চিন্তা করি, কিন্তু আজ বলতে দ্বিধা নেই যে আমি ওর মা হতে পারিনি কখনোই। কিন্তু আজ বৌমা আমাকে যে সম্মান, যে উপহার তুলে দিল, আমার নিজের মেয়ে থাকলেও সেটা পারত না। হ্যাঁ, আমি নিজের স্বপ্নকে বিসর্জন দিতে বাধ্য হয়েছিলাম 30 বছর আগে, কিন্তু সেই স্বপ্নকে আপনাদের সামনে যে নিয়ে এসেছে সে আমার বৌমা ঐশিকা। হারিয়ে যাওয়া মেয়েবেলা, সেই 30 বছর আগের লেখা গল্প, যেটাকে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছে আমার বৌমা। আমি এখন বুঝতে পারছি বৌমার রাত করে বাড়ি ফেরা, মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়া, এ সব কিছুই ছিল আমাকে আজকের দিনটা উপহার দেওয়ার জন্য। তোমার দেওয়া আজকের এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বৌমা। আমি আজকে সকলের সামনে কথা দিলাম যে তোমার এই সম্মানের মর্যাদা আমি রাখব। মৃণালিনী রায় আবার লিখবে, মিনু নামেই লিখবে। আজকের এই দেবীপক্ষের শুরুতে জন্ম হলো এক নতুন মৃণালিনী রায়ের, আর জন্ম হলো এক মায়ের। ঐশী, আজ থেকে তুই আমার পুত্রবধূ নোস, আজ থেকে তুই আমার মেয়ে। তুই তোর মাকে যেমন তার হারিয়ে যাওয়া মেয়েবেলা ফিরিয়ে দিয়েছিস, তোর মা আজকে তোকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিল। রায়বাড়িতে এবার শুধু মাটির প্রতিমা না, সত্যিকারের ঘরের মেয়ে আসবে। হাততালিতে ফেটে পড়ছে সভাঘর। দর্শক আসনে বসা সুধাংশু আর বাবিনের দু চোখে জল, আর মঞ্চে মা মেয়ের কান্না আর চোখের জল ধুয়ে দিচ্ছে সমস্ত না পাওয়ার হিসেব। আজ যে সত্যি দেবীপক্ষের সূচনা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।